হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। আজকে আমরা ডিসকাস করব লিকুইড ড্রপ মডেল নিয়ে। এটি আসলে একটা পরমাণু কিভাবে ভেঙে যায় সেটা নিয়ে ডিসকাস করে, এবং একটা লিকুইড ড্রপের সাথে পরমাণুর মানে কেমন ধরনের মিল আছে, কেমন ধরনের অমিল আছে, এটা নিয়ে আসলে ডিসকাস করা হয়। আর এখানে আমাদের বাইন্ডিং এনার্জি রিলেভেন্ট কিছু কথাবার্তা আছে, যে কিছু কিছু ফ্যাক্টর রয়েছে যেগুলো পরমাণুর বাইন্ডিং এনার্জি বাড়ায় দেয়, যার ফলে একটা পরমাণু স্টেবল হয়। আবার কিছু কিছু ফ্যাক্টর রয়েছে যেগুলো পরমাণুর বাইন্ডিং এনার্জি কমায় দেয়, যার ফলে একটা পরমাণু ধীরে ধীরে স্টেবিলিটি হারাইতে থাকে। তো এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে যে জিনিসটা আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্স নিয়ে। তো অ্যাট্রাকটিভ এনার্জি জিনিসটা কি, যে পরমাণুর মধ্যে যে নিউক্লিয়নসগুলো থাকে সেই নিউক্লিয়নসগুলোর মধ্যে এক ধরনের আকর্ষণ শক্তি রয়েছে। ইচ নিউক্লিয়নস উইল বি অ্যাট্রাক্টেড বাই ইটস ইমিডিয়েট ভিসিনিটি বাট উইল বি আনএফেক্টেড বাই দ্য আদার্স। অর্থাৎ প্রত্যেকটা নিউক্লিয়নসগুলো তার আশেপাশে যেই নিউক্লিয়নস আছে, যে প্রোটন বা নিউট্রনগুলো আছে, এইগুলো দ্বারা হচ্ছে তারা আকর্ষিত হয়, কিন্তু অনেক দূরে যে নিউক্লিয়নসগুলো আছে এইগুলো দ্বারা কখনোই আকর্ষিত হয় না। এই যে ইমিডিয়েট ভিসিনিটি দ্বারা বা কাছের যে নিউক্লিয়নসগুলো দ্বারা আরেকটা নিউক্লিয়নস আকর্ষিত হচ্ছে, এর ফলে এক ধরনের শক্তি জেনারেট করে, যেটাকে আমরা পরমাণুর ভেতরে দেখতে পাই। এটাকে আমরা বলছি অ্যাট্রাকটিভ এনার্জি, যেটা হচ্ছে অ্যাটমিক মাস এর প্রপোর্শনাল। তো এখান থেকে লেখা আছে, দেখো যে অ্যাট্রাকটিভ এনার্জি সিন্স নিউক্লিয়ার ফোর্স আর শর্ট রেঞ্জ ক্যারেক্টার, অর্থাৎ নিউক্লিয়ার ফোর্সগুলো হচ্ছে খুবই 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 মানে অল্প পাল্লার মধ্যে কাজ করে, ঠিক আছে, খুব দূরবর্তীতে এটা কাজ করতে পারে না। ইস নিউক্লিয়ার উইল বি স্ট্রংলি হেল্ড বাই ইটস ইমিডিয়েট ভিসিনিটি, অর্থাৎ নিউক্লিয়াসের ভিতরে একটা কণা তার পাশের কণা দ্বারা খুব তীব্রভাবে আকর্ষণ বল অনুভব করে, বাট উইল বি আনএফেক্টেড বাই আদার্স, কিন্তু তার পাশে মানে আরো দূরে যেগুলো আছে এগুলোর দ্বারা তারা কখনোই এই আকর্ষণ বলটা অনুভব করে না। অ্যাজ এ রেজাল্ট দেয়ার উইল বি অ্যাট্রাকটিভ ফোর্স ইজ জেনারেটেড অ্যাট্রাকটিভ ফোর্স এনার্জি ইজ প্রপোর্শনাল টু এ। এখানে এ হচ্ছে আমাদের একটা পরমাণুর অ্যাটমিক মাস, যেটা প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফলের সমান। এখান থেকে আমরা সমানুপাতিক চিহ্ন উঠাই দিলে আসবে হচ্ছে একটা ধ্রুবক A1, যেটা হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। এরপরে কম্পোজিশন ইফেক্টে বলা হচ্ছে কি, যে প্রত্যেকটা পরমাণুর মধ্যে প্রোটন এবং নিউট্রন সংখ্যা যদি সমান থাকে তাহলে এদের মধ্যে কোনো মানে নিউট্রনের প্রভাব থাকে না। আর যদি কখনো প্রোটনের চাইতে নিউট্রন সংখ্যা বেশি হয়ে যায়, যে এক্সেস নিউট্রনগুলো রয়েছে সেই এক্সেস নিউট্রনগুলো হচ্ছে হায়ার কোয়ান্টাম স্টেটে থাকে, যেটাকে আমরা বলতে পারি যে এক্সেস নিউট্রনগুলো বেশি কাইনেটিক এনার্জি নিয়ে থাকে। এই বেশি কাইনেটিক এনার্জি নিয়ে থাকার কারণে ওই নিউট্রনগুলো একটা পরমাণুর বাইন্ডিং এনার্জি কমায় দেয়, ঠিক আছে। তো এটাই লেখা আছে, দেখো composition effect. Since most of the nucleus contain an excess number of neutron, the extra neutron are higher quantum state than the other nucleons. Due to the extra neutron, binding energy decreases. অর্থাৎ অতিরিক্ত নিউট্রন থাকার কারণে বাইন্ডিং এনার্জি কিছু পরিমাণ ডিক্রিজ করে বা পরমাণু স্ট্যাবিলিটি কিছুটা হ্রাস হয়ে যায়। তো এই এক্সট্রা নিউট্রন কতটুকু বাইন্ডিং এনার্জি লস করে দিবে সেইটার পরিমাণটা হচ্ছে A2, যেটা হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। ওপরে থাকবে হচ্ছে A-2Z, এই টোটালটার উপরে স্কোয়ার ডিভাইডেড বাই A। তো এখানে লেখা আছে, দেখো -A2 A-2Z, এটার উপরে হোল স্কোয়ার ডিভাইডেড বাই A, যেখানে A2 হচ্ছে আগের মতো এটাও একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, এ হচ্ছে অ্যাটমিক মাস, জেড হচ্ছে আমাদের কি, জেড হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা। এরপরে আমাদের বলা হচ্ছে রিপালসিভ এনার্জি। একটা পরমাণুর নিউক্লিয়াসের ভেতরে প্রোটন থাকে, প্রোটনগুলো স্বভাবতই পজিটিভ চার্জগুলো পজিটিভ চার্জকে রিপিল করবে বা বিকর্ষণ করবে। এই রিপিল বা বিকর্ষণ করার কারণে একটা পরমাণুর বাইন্ডিং এনার্জি কমে যায়, কারণ রিপালসিভ ফোর্স যদি পরমাণুর মধ্যে জেনারেট করে তাহলে পরমাণুটাকে স্টেবল রাখা খুব কঠিন হয়ে যায়। তো এই প্রোটন রিপালসিভ ফোর্সের কারণে কতটুকু বাইন্ডিং এনার্জি লস হয়, এটার পরিমাণ হচ্ছে আমাদের, দেখো -A3Z² A⁴ এখানে A3 প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, আর বাইন্ডিং এনার্জি যখন কমে যাচ্ছে প্রত্যেকটার আগে কিন্তু আমরা মাইনাস চিহ্ন দিচ্ছি। তাহলে রিপালসিভ ফোর্স, প্রোটন রিপালসিভ ফোর্স উইল বি ডিক্রিজ দ্য বাইন্ডিং এনার্জি, দ্য অ্যামাউন্ট অফ বাইন্ডিং এনার্জি উইল বি ইকুয়াল -A3, লবে আছে আমাদের কি, লবে আছে Z² এবং হরে আছে আমাদের হচ্ছে
a⁴ ডিভাইডেড বাই 3। এরপরে আমাদের আসবে হচ্ছে সারফেস ইফেক্ট। সারফেস ইফেক্টটা কি, যে একটা পরমাণুর নিউক্লিয়াসের যে সারফেসটা থাকে, এই সারফেসের রেডিয়াস এবং সারফেসের মানে ক্ষেত্রফলের উপর আমাদের একটা পরমাণুর বাইন্ডিং এনার্জি কিছুটা রিলেভেন্ট। সারফেস এরিয়া যদি বেড়ে যায় তাহলে পরমাণুর বাইন্ডিং এনার্জি কমে যায়। কারণ হচ্ছে সারফেস এরিয়াগুলো যদি বেশি হয় তখন সে তার আশেপাশের যে নিউক্লিয়াসগুলো আছে তাদের সাথে সে এক ধরনের মানে অ্যাট্রাকটিভ ফোর্স অনুভব করার চেষ্টা করে, যার ফলে নিউক্লিয়াসটা ওই পাশের জনের ভালোবাসার কারণে, মানে সহজ করে আমি বলি যে এটা একটা নিউক্লিয়াস, আমার এই সারফেস দ্বারা আরেকজনকে আমি যদি অ্যাট্রাক্ট করি তখন আমার ভেতরের যে নিউক্লিয়নসগুলো আছে প্রোটন এবং নিউট্রন, এদের স্ট্যাবিলিটি কিছুটা হারানোর সম্ভাবনা আছে। কারণ তারা একটা দুর্বলতা অনুভব করবে যে সারফেস মনে হয় অন্য কারোর সাথে রিলেশনশিপ করে ফেললো, আমাদেরকে মনে হয় প্রোটেকশনটা দিবে না, এরকম একটা বিষয়। তো বলা হচ্ছে সারফেস ইফেক্ট। এখানে নিউক্লিয়ার রেডিয়াস এইটা হচ্ছে প্রপোর্শনালিটি a⁴ বা এটাকে আমরা কিউব রুট বলতে পারি। আর সারফেস এরিয়া এটা প্রপোর্শনাল হবে a⁴ ওভারঅল সারফেস এরিয়া এবং নিউক্লিয়াসের রেডিয়াসটা প্রপোর্শনালিটি হচ্ছে a⁴ আর সারফেস এরিয়া প্রপোর্শনাল হচ্ছে a⁴ সারফেস এরিয়া এবং নিউক্লিয়ার রেডিয়াস এই দুইটা মিলায়া আমাদের সারফেস ইফেক্টটা তৈরি করে, যেখানে সারফেস ইফেক্টের ফলে কতটুকু বাইন্ডিং এনার্জি লস করবে এইটার পরিমাণ হচ্ছে -a⁴। ওপরে আছে আমাদের দেখো, ওপরে আছে a⁴, নিচে আছে a⁴ ঠিক আছে। এটার সাথে কিন্তু আগেরটার কিছুটা মিল ছিল, কিন্তু ওইখানে দেখো যে যেখানে আমরা রিপালসিভ ফোর্স পরে আসলাম, রিপালসিভ ফোর্সে কিন্তু ছিল যে a⁴ উপরে z², নিচে ছিল a⁴ কিন্তু এইখানে z² নাই, উপরে a⁴ নিচে আছে a⁴ এবং সর্বশেষ যে ইফেক্টটা বাইন্ডিং এনার্জিটা কমায় দিবে সেটা হচ্ছে স্পিন ইফেক্টটা কি, একটা পরমাণুর মধ্যে যদি ইভেন প্রোটন নাম্বার বা ইভেন নিউট্রন নাম্বার থাকে তখন, বা ধরো যে নিউট্রন প্রোটন যদি ইভেন হয়ে যায় তখন তাদের যে নিউক্লিয়ার স্পিনগুলো নিউট্রালাইজ হয়ে যাওয়ার কারণে এখানে বাইন্ডিং এনার্জি কিছু পরিমাণ কমে যায়। তো কি পরিমাণ বাইন্ডিং এনার্জি কমে যাবে সেটার পরিমাণ হচ্ছে আমাদের থাকবে প্লাস মাইনাস, ওপরে থাকবে হচ্ছে a⁵ ডিভাইডেড বাই নিচে থাকবে a, যেখানে ওই যে a⁵ বা এর নিচে 5 ওইটা হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, আর নিচে a হচ্ছে অ্যাটমিক মাস। এই সব কিছু ওভারঅল ইফেক্টগুলোকে কাজে লাগে আমরা যদি টোটাল বাইন্ডিং এনার্জি নির্ণয় করতে যাই, তাহলে বাইন্ডিং এনার্জি বাড়ায় দিচ্ছে শুধু একটা ফ্যাক্টর, যেটা হচ্ছে আমাদের অ্যাট্রাকটিভ ফোর্স, আর বাকি সবগুলো ফ্যাক্টর বাইন্ডিং এনার্জিটা কমায় দিচ্ছে। এইগুলোকে আমরা দেখো সমান করে লিখলে টোটাল বাইন্ডিং এনার্জির ইকুয়েশনটা আসছে a⁴ মাইনাস a⁴ -2z² ডিভাইডেড বাই a minus a⁴z² divided by a⁴ minus a⁴ plus minus a⁴ divided by 5। এটা ছিল অ্যাট্রাকটিভ ফোর্স যেটা বাইন্ডিং এনার্জি বাড়ায় দিছিল। এইটা ছিল আমাদের কি দেখো, এইটা ছিল কম্পোজিশন ইফেক্ট, এইটা ছিল আমাদের 3 নম্বরে যেটা ছিল সেটা হচ্ছে রিপালসিভ ফোর্স, এবং 4 নম্বরে যেটা ছিল সারফেস ইফেক্ট, 5 নম্বরে হচ্ছে স্পিন ইফেক্ট। তাহলে প্রথমটা অ্যাট্রাকটিভ ফোর্স বা অ্যাট্রাকটিভ এনার্জি, এটা বাইন্ডিং এনার্জি বাড়াইছে, পরেরটা কম্পোজিশন ইফেক্ট, তারপরেরটা রিপালসিভ ফোর্স, তারপরেরটা এসে আমরা পাইলাম সারফেস ইফেক্ট, তারপরেরটা এসে পাইলাম আমরা স্পিন ইফেক্ট। এখন এটা ফিজিক্সের বিষয়, এখানে ফিজিক্সে a⁴, a2, a3, a4, a5 এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টগুলোর মান যথাক্রমে বের করা হয়েছে। a1 এর মান হচ্ছে 15.75, a2 এর মান হচ্ছে 23.7, তারপরে a3 এর মান হচ্ছে 0.71, তারপরে আমাদের যে a4 সেটার মান হচ্ছে আমাদের 17.8, এবং তারপরে a⁵ এইটার মান আমাদের আসছে হলো 130। তো দেখো এই মানগুলো আমরা বসাই দিলাম। a1 এর মান 15.75, b1 এর মান হচ্ছে 23.7, তারপরে এই যে আমাদের যে a2 এটা হবে অ্যাকচুয়ালি, a3 এর মান হচ্ছে 0.71, এবং a4 এর মানটা হচ্ছে আমাদের 17.8, a5 এর মান হচ্ছে 130। এই মানগুলো আমরা বসাই দিব এবং এই ইকুয়েশন দিয়ে আমরা একটা স্পেসিফিক পরমাণুর টোটাল বাইন্ডিং এনার্জি পরবর্তী লেকচারে ক্যালকুলেট করব। এখানে a1, a2, a3, a4, a5 এর মানগুলো একটু মুখস্থ রাখতে হবে। আমি তোমাদের সুবিধার্থে আরো একবার বলছি, দেখো প্রথম মানটা ছিল 15.75, তারপরে মানটা ছিল 23 সম্ভবত 7, তারপরের মানটা ছিল আমাদের হচ্ছে 0.71, এরপরের মানটা ছিল 17.8, তারপরে 130। ঠিক আছে, তো দেখা হবে পরবর্তী লেকচারে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।
আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কারণ তোমাদের লাইক খুব জরুরি, সাবস্ক্রাইব করতে বলছি না। আর আজকের এই লেকচারটি এটা 11-12-এর জন্য আমি রেকর্ড করে না, এটা হচ্ছে অনার্স 3rd ইয়ারের রসায়নের একটা লেকচার, নিউক্লিয়ার কেমিস্ট্রির। আজকে আর কথা না বাড়াই, আল্লাহ হাফেজ।